Dear students, welcome to my class. This is my first class for general knowledge. So we know that there are 10 marks for GK and there are two parts, Bangladesh affairs and international affairs. তো আজকে আমি বাংলাদেশ affairs এর যে বাংলাদেশ পরিচিতি সেই পার্ট দিয়ে আমি আমার ক্লাস স্টার্ট করব। আর শুরুতে আরেকটা কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই মনে করি জিকে মানে মেমোরাইজ করা। তো এটা সত্য, আমি নিজেও বিলিভ করি, বাট কিছু কিছু পার্টস আছে সেটা যদি আমরা একটু বুঝে দেন মেমোরাইজ করি এটা বেশি ইফেক্টিভ হবে। তো আমি ট্রাই করব, কিছু ভ্যালু আছে যে ভ্যালুগুলো আমাদের জেনে বুঝে পড়লে আশা করি বেশি মনে থাকবে। ওকে, লেট মি স্টার্ট। তো শুরুতে যদি আমরা বাংলাদেশ সম্পর্কে একটু জেনে নেই, তাহলে দেখো পৃথিবীতে মহাদেশ আছে কয়টা? 7টা। তাহলে পৃথিবীতে মহাদেশ কি? 7টি। এর মধ্যে আয়তন ও জনসংখ্যায় পৃথিবীতে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। কি মহাদেশ? আমাদের এশিয়া মহাদেশ। এখন এই যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ। এখন এই এশিয়া মহাদেশকে আবার বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়। তো বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তাহলে বাংলাদেশ এশিয়ার কি দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এটাও কিন্তু একটা কোশ্চেন, বাংলাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এখন এই দক্ষিণ পূর্ব অঞ্চলে মোট দেশ আছে 8টি, এর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 4র্থ। তো এটা আমরা কি করলাম? জেনে নিলাম। দেশ আছে 8টি, এর মধ্যে বাংলাদেশের অবস্থান কি 4র্থ। এখন দেখো পৃথিবীতে আয়তনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 94, মানে 94তম, এবং জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান হচ্ছে কি 8ম। এইটা আমরা জেনে নিলাম। ওকে, এখন যদি আমরা দেখি যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, তো এটা আমাদের জানতে হবে। বাংলাদেশের সংবিধান ভিত্তিক নাম মানে সাংবিধানিক নাম। তাহলে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোয়েশ্চন, তাহলে দেখো বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো ইংলিশে বলা হয় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রিপাবলিক অফ কি? বাংলাদেশ। তো বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ কি? বাংলাদেশ। এখন দেখো আমরা যদি বাংলাদেশের আয়তন দেখি, তো এখান থেকে আমাদের একটু বুঝে পড়তে হবে। তো বাংলাদেশের আয়তন তো আমরা কি জানি? 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের আয়তন। অথবা কোয়েশ্চনে মাঝে মধ্যে এই আয়তনটা না দিয়ে কি দেওয়া থাকে? এইটা 56,977 বর্গ মাইল। তাহলে আমাদের দুইটা আয়তনই জানতে হবে। এটা হচ্ছে বর্গ কিলোমিটার, বর্গ মাইল। তো আমরা জানি 2015 সালের 1 আগস্ট 2015 সালের পহেলা আগস্ট, দেখো 2015 সালের 1 আগস্ট বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল যে প্রবলেম ছিল সেটা কি হয়? বিনিময় কার্যকর করা হয়। তখন কি হয়? মোট ছিটমহল ছিল 162টা। এর মধ্যে দেখো বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল সেগুলো বাংলাদেশ কি করে? ভারতের কাছ থেকে লাভ করে। তখন ভারতের কাছ থেকে বাংলাদেশ কি কিছু ভূমি পায়। তাহলে সেই ভূমির পরিমাণ ছিল, যদি আমরা লিখি 40.68 এত বর্গ কিলোমিটার, অথবা কি 17,185 একর। তাহলে ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর 2015 সালে 1 আগস্ট বাংলাদেশ কি ভারতের কাছ থেকে 17,185 একর বা 40.68 বর্গ কিলোমিটার ভূমি কি করে লাভ করে? এই ভূমিটা ভারতের কাছ থেকে বাংলাদেশ লাভ করে। এখন এটা যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে কত আসবে? দেখো তাহলে এখানে 0.68 আর এখানে কত আসবে? 40। তো এটা আমরা যোগ করে দিলে দেখব বর্তমানে বাংলাদেশের আয়তন, মানে বাংলাদেশের কি দেখো আয়তন, তাহলে বর্তমানে বাংলাদেশের আয়তন হবে 1,47,610.48 এত বর্গ কিলোমিটার। তাহলে আগে কত ছিল? 1,47,570। ছিটমহল বিনিময় প্রথা 2015 সালে 1 আগস্ট কার্যকর হওয়ার পর বাংলাদেশ ভারতের কাছ থেকে 40.68 এই বর্গ কিলোমিটার ভূমি লাভ করে।
এর ফলে কি হয়, বাংলাদেশের আয়তন বেড়ে বর্তমানে বাংলাদেশের আয়তন কত হয়, 1,47,610.48 বর্গ কিলোমিটার। তো এটা আমাদের কি জানতে হবে। ওকে, তো এই পার্টটা আমরা শেষ করলাম। এখন আসি বাংলাদেশের সীমান্তবর্তী যে দেশ সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে যদি কোন একটা ম্যাপ ধরা হয়, তাহলে সাপোজ এই যে এটা আমি এঁকে নিলাম, তাহলে কোন একটা ম্যাপ যদি আমি আঁকি, তাহলে এটা হবে কি আমাদের নর্থ, এটা কি হবে সাউথ, নর্থের ডান পাশে ইস্ট আর বাম পাশে কি হবে ওয়েস্ট হবে। তাহলে এটা যদি আমি এখানে বসাই, তাহলে এটা হবে কি আমাদের নর্থ। দেখো এই অংশটা কি হবে নর্থ, এই অংশটা হবে কি আমাদের সাউথ, তাহলে এই পার্টটা হবে কি আমাদের ইস্ট আর এটা কি হবে ওয়েস্ট। ঠিক আছে, তাহলে দেখো উপরে আছে কি নর্থ, এর অপোজিটে কি আছে সাউথ, ডানে নর্থের ডান পাশে কি হবে ইস্ট আর বাম পাশে কি হবে ওয়েস্ট। তাহলে সেই হিসাবে দেখো এখন যদি আমরা দেখি যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ দুটি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি মিয়ানমার। এখন এই যে নেপাল আর ভুটান, এই দুইটা দেশ বাংলাদেশের কাছাকাছি, বাট তারা কিন্তু সীমান্তবর্তী দেশ না। এখন মিয়ানমার কি দেখো, এই যে এই অংশটা, এটা কি আমাদের পূর্ব, আবার কি উত্তর, আর এটা আবার কি দেখো দক্ষিণ। তাহলে মিয়ানমার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তাহলে এই পাশে কি থাকবে দেখো, এই পাশে থাকবে কি মিয়ানমার, তাহলে এই পাশে থাকবে মিয়ানমার, এই পাশে থাকবে কি মিয়ানমার, আর বাকি তিন যে পাশ সেই পাশে থাকবে কি ভারত। তাহলে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ হবে কয়টা, দুইটা, একটা ভারত আর একটা কি মিয়ানমার। আর নেপাল আর ভুটান বাংলাদেশের নিকটবর্তী দেশ, বাট তারা কিন্তু সীমান্তবর্তী দেশ না। এখন দেখো, তাহলে এখন বাংলাদেশের যে স্থলসীমা সেটা যদি আমরা একটু পরিমাপ করি, তাহলে আমরা লিখে নিই, তাহলে কোন দুইটা দেশ এই পাশে থাকবে। আচ্ছা, একটু আঁকা এখানে দেখো, তাহলে এই যে অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এটা কি হবে ভারতের কি পশ্চিমবঙ্গ। এটা আমি একটু এঁকে দিলাম, এটা হচ্ছে ভারতের কি পশ্চিমবঙ্গ। তাহলে এটা হচ্ছে পশ্চিম, এটা কি পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা। আর এটা হচ্ছে কি মিয়ানমার। তাহলে এই বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা কি মিয়ানমার। এখন তাহলে এই সীমানাগুলো বের করে, এগুলো হচ্ছে স্থল সীমা। তাহলে দেখো ভারতের সাথে কি স্থল সীমা, আরেকটা কি হবে মিয়ানমারের সাথে স্থল সীমা, মিয়ানমারের সাথে স্থল সীমা। তাহলে দেখো ভারতের সাথে স্থল সীমা কি হবে, এই যে এখান থেকে শুরু করি আমরা এই পর্যায়ে, এই যে এই পার্টটা দেখো সব দিকে ভারত, সব দিকে কি আছে বাংলাদেশের, এই সব দিকে কি আছে ভারত আছে। এই যে এইখানে এই যে অংশটা, এই যে এই পর্যন্ত দক্ষিণ পূর্ব যে মিয়ানমার, তার আগ পর্যন্ত পুরোটা কি বাংলাদেশের সীমান্তবর্তী কি ভারত আছে। তাহলে ভারতের সাথে স্থল সীমা কত, 4156 কিলোমিটার। এটা বর্গ কিলোমিটার না, জাস্ট কিলোমিটার। বাকিটা হচ্ছে দেখো এই যে সীমান্তবর্তী এলাকায় দিচ্ছে মিয়ানমার। তাহলে এইখান থেকে শুরু করে এটা কি হবে মিয়ানমারের এরিয়া। তাহলে মিয়ানমারের স্থলসীমা হচ্ছে 271 কিলোমিটার। এখন যদি আমরা যোগ করে দেই, তাহলে দেখো বাংলাদেশের মোট স্থলসীমা, তাহলে মোট কি আসবে স্থল সীমা, তাহলে মোট স্থল সীমা 4427 কিলোমিটার। তাহলে এটা ছিল বাংলাদেশের মোট স্থল সীমা। এখন বাকি যে পার্টটা, এই যে এখানে দেখো, এই যে আমরা জানি দক্ষিণ পাশে কি আছে বঙ্গোপসাগর, তাহলে এই যে এরিয়াটা, এটা হবে কি আমাদের উপকূলীয় সীমা বা সমুদ্র সীমা, উপকূলীয় বা সমুদ্র সীমা। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে, তাহলে আমরা যদি লিখি, তাহলে উপকূলীয় সীমা, তাহলে উপকূলীয় সীমা কত 711 কিলোমিটার। তাহলে দেখো আমরা ম্যাপ দেখে একদম অটোমেটিক্যালি বের করে নিলাম যে ভারতের স্থলসীমা কতটুকু, মিয়ানমারের সাথে স্থলসীমা, মোট সীমা কতটুকু, উপকূলীয় সীমা কতটুকু। এখন যদি আমরা মোট যোগ করি যে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত, তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য কি, এই যে সবগুলা যোগ করে দিলে আমরা কি পাবো মোট সীমান্ত দৈর্ঘ্য। তাহলে দেখো, তাহলে বাংলাদেশের মোট কি সীমান্ত দৈর্ঘ্য, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। তাহলে মোট সীমান্ত দৈর্ঘ্য সেটা কত হবে, 5138 কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের কি মোট সীমান্ত দৈর্ঘ্য। তাহলে দেখো ভারতের সাথে স্থলসীমা, মিয়ানমারের সাথে স্থলসীমা, ভারত আর মিয়ানমার, তাহলে মোট স্থলসীমা কি এত, আবার উপকূলীয় সীমা এত, আর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো, অর্থাৎ
কোন কোন অঞ্চল ভারতের সাথে এবং কোন কোন অঞ্চল মিয়ানমারের সাথে অবস্থিত সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা ম্যাপ থেকে খুব সুন্দর করে বুঝতে পারবো এটা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ম্যাপের পশ্চিম অংশ, তাহলে পশ্চিমের সাথে ভারতের কি পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমের সাথে না, ভারতের পশ্চিমবঙ্গের একটা অংশ দেখো উত্তর বাংলাদেশের যে উত্তর অঞ্চল সেখানে কি অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম প্লাস বাংলাদেশের যে উত্তর অঞ্চল সেখানে কি অবস্থিত। তাহলে এটা আমরা দেখে নিলাম। তারপর এখানে দেখো এই যে বরাবর, তাহলে এটা হচ্ছে কি উত্তর পূর্ব অঞ্চলে। তাহলে এখানে ভারতের আরেকটা প্রদেশ আছে, তার নাম হচ্ছে কি মেঘালয়। তার নাম কি বলো? মেঘালয়। তাহলে মেঘালয়টা কোথায় অবস্থিত? বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে। ওকে, আর এর আয়তনটা কি হবে দেখো, এর আয়তন হবে এই যে এতটুকু, এখান থেকে শুরু করে এই বরাবর এটা হবে কি মেঘালয়ের আয়তন। এখন তারপর এই যে উত্তর পূর্ব অঞ্চল, এখানে আরেকটা প্রদেশ অবস্থিত ভারতের, সেটার নাম হচ্ছে কি আসাম। তাহলে এই প্রদেশটার নাম কি হবে? আসাম প্রদেশ। এটা হবে কি আসাম প্রদেশ। তাহলে এর এরিয়া কত? এই যে এখান থেকে শুরু করে এখানে আবার কি এই যে দেখো এই যে অংশটা, এইটা হবে কি আসামের সীমান্তবর্তী এলাকা যা বাংলাদেশের সাথে। তারপর আবার দেখো এইটা হচ্ছে কি পূর্ব, তাহলে পূর্ব অঞ্চল, এখানে আরেকটা এরিয়া থাকবে ভারতের, সেটার নাম হচ্ছে কি ত্রিপুরা। এটাকে আমরা কি বলবো? ত্রিপুরা। আমরা জানি কি ত্রিপুরা অঞ্চলের রাজধানী কি আগরতলা। তারপর এখানে দেখো এটা হচ্ছে পূর্বাঞ্চল, তাহলে পূর্বাঞ্চলের সাথে এখানে ভারতের আরেকটা প্রদেশ থাকবে, সেটার নাম হচ্ছে কি মিজোরাম। এটাকে আমরা কি বলবো? মিজোরাম। এটা হচ্ছে মিজোরাম প্রদেশ। ওকে, তাহলে এগুলো হয়ে গেল ভারতের সীমান্তবর্তী এলাকাগুলা। এখন আমরা কি জানি? বাংলাদেশের দক্ষিণে মিয়ানমার আছে, তাহলে মিয়ানমারের দুইটা প্রদেশের সাথে বাংলাদেশে যুক্ত। তাহলে একটা কি হবে দেখো, এই যে এইখান থেকে শুরু করে আমরা মোটামুটি একটু শর্ট করে রাখতেছি, ম্যাপটা যেন স্ক্রিনে দেখা যায়। তাহলে এই যে অংশটা, এটা হচ্ছে মিয়ানমারের কি একটা প্রদেশ। তাহলে এটা হচ্ছে মিয়ানমারের চীন প্রদেশ, সেটা কিন্তু চীন দেশ না, মিয়ানমারের একটা চীন রাজ্য বা চীন প্রদেশ যা বাংলাদেশের পূর্বাঞ্চলে কি অবস্থিত। আর মিয়ানমারের আরেকটা প্রদেশ আছে, এটা হচ্ছে দেখো যে, আর এটার আয়তন কি হবে? এই যে এতটুকু, চীন প্রদেশের আয়তন বাংলাদেশের সাথে এতটুকু। আর পরবর্তী যে অংশটা, এই পরবর্তী অংশ, এখানে ভারতের মিয়ানমারের আরেকটা প্রদেশ যুক্ত, সেটা হচ্ছে আরাকান। সেটা হচ্ছে কি আরাকান। তাহলে এই আরাকান প্রদেশ, এই যে এই অংশটা জুড়ে থাকবে কি আরাকান প্রদেশ। তাহলে দেখো আমরা বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো পাইলাম সেইগুলো যদি একটা মেনশন করি, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য কয়টা, সীমান্তবর্তী দেশ কয়টা? দুইটা। একটা হচ্ছে কি ভারত, তাহলে সীমান্তবর্তী দেশ কি দুটি। তাহলে এক হচ্ছে কি দেখো ভারত, আরেকটা কি হবে মিয়ানমার, আরেকটা কি মিয়ানমার। এখন দেখো তাহলে মিয়ানমার কোন দুইটা অংশ নিয়ে অবস্থিত? একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে আরাকান। এবং এই দুইটাই কি বাংলাদেশের পূর্বে অবস্থিত। শেষ। তাহলে মিয়ানমারের সাথে যে দুইটা রাজ্য বা প্রদেশ বাংলাদেশের সাথে যুক্ত, সেটা একটা হচ্ছে চীন, একটা হচ্ছে আরাকান। শেষ। এখন দেখি, এবং সেটা কোথায়? মিয়ানমারের বাংলাদেশের কি পূর্বাঞ্চলে। এখন দেখো ভারতের সাথে দেখি, তাহলে ভারতের তিনটা অংশ জুড়ে কি আছে? বাংলাদেশের তিনটা অংশ জুড়ে কি ভারত। তাহলে এখন দেখো, তাহলে বাংলাদেশের পশ্চিমে ভারতের কি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিমে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন অঞ্চল অবস্থিত? পশ্চিমবঙ্গ। কোন অঞ্চল অবস্থিত? পশ্চিমবঙ্গ। এটা একটা কোশ্চেন। শেষ। এবারে উত্তরে, তাহলে বাংলাদেশের উত্তরে কোন অঞ্চল অবস্থিত? পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। তাহলে দেখো পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। পূর্বে কি কি অবস্থিত দেখো, আসাম কিন্তু এই যে পূর্বে অঞ্চল আছে, এই যে অংশটা পূর্বে, তাহলে পূর্বে কি থাকবে? আসাম থাকবে, দেন ত্রিপুরা, দেন মিজোরাম, দেন কি মিয়ানমার। ওকে, তাহলে দেখো পূর্বে চারটা প্রদেশ, একটা কি ভারতের আসাম, এই যে আসাম এখান থেকে শুরু করে যে পর্যন্ত আছে আসাম, দেন হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। ওকে, আর দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে কি বঙ্গোপসাগর। এখন যদি আমরা এই যে দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। এখন যদি বাংলাদেশের ভৌগোলিক সীমানা মেনশন করতে চাই, তাহলে দেখো এখান থেকে কোয়েশ্চেন আসে ভৌগোলিক সীমানা। তাহলে ভৌগোলিক সীমানা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো ম্যাপ থেকে দেখে দেখে বলতে পারবো ভৌগোলিক সীমানা। তাহলে পশ্চিমে পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর চলে গেল, উত্তরে কি আছে দেখো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। শেষ। আর পূর্বে কি আছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। তাহলে এটাই ছিল বাংলাদেশের ভৌগোলিক সীমানা। আমি আবার বলতেছি, খুব ইজিলি মনে রাখা যায়। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে কি থাকবে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। শেষ। এবার সব পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার, আর দক্ষিণে কি আসবে? বঙ্গোপসাগর। তাহলে এই ছিল বাংলাদেশের ভৌগোলিক সীমানা। এখন
সেভেন সিস্টার বলতে আমরা 7টা রাজ্য বা প্রদেশ জানি, সেগুলো সম্পর্কে এখন আমরা পড়বো। তাহলে এখানে দেখো এই যে বাংলাদেশ, এটা হচ্ছে ভারতের আসাম, তাহলে এই বাংলাদেশের সীমান্তবর্তী, দেখো ভারতের রাজ্য কয়টা, এই যে এখানে আছে দেখো আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলা ছাড়াও এর পাশ জুড়ে আরো 3টা প্রদেশ আছে। তো একটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটু আঁকাই, জাস্ট জায়গার সংকীর্ণতার কারণে আমি একটু শর্ট করে আগে দিচ্ছি। তাহলে এই যে প্রদেশটা, আমি একটু মুছে শর্ট করে আঁকাই, এই যে প্রদেশটা আসামের সাথে যুক্ত, সেটা হচ্ছে ভারতের কি অরুণাচল, অরুণাচল। ওকে, তাহলে এরপরে দেখো এখান থেকে আরেকটা প্রদেশ আছে, তাহলে এটা হবে কি ভারতের কি নাগাল্যান্ড, আর এখানে যে অংশটা এটা হচ্ছে কি ভারতের কি মণিপুর, তাহলে এটা আমরা বলবো কি ভারতের কি মণিপুর। তাহলে এই যে 3টা প্রদেশ আমি লিখলাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এগুলো কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল না, মানে ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এগুলো না। তো এগুলা না হওয়া সত্ত্বেও দেখো এই যে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 4টা রাজ্য, একটা হচ্ছে মিজোরাম, একটা ত্রিপুরা, একটা মেঘালয়, একটা আসাম। কয়টা বলো? 4টা, একটা আসাম, একটা মেঘালয়, একটা ত্রিপুরা, মিজোরাম, এগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের প্রদেশ। এই 4টা প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী না, বাট ভারতের প্রদেশ, সেই 3টা হচ্ছে অরুণাচল, একটা হচ্ছে নাগাল্যান্ড, একটা মণিপুর। এই 7টা প্রদেশকে একসাথে বলা হয় কি সেভেন সিস্টার। এই 7টা প্রদেশকে একসাথে কি বলা হয়? সেভেন সিস্টার বা 7 বোন, সেভেন সিস্টার্স বা কি 7 বোন, 7 বোন নামে এগুলোকে ডাকা হয়। এবং তারা 1972 সালে সেভেন সিস্টারের মর্যাদা লাভ করে। এখন এখানে কোশ্চেন আসতে পারে যে সেভেন সিস্টারের কোন প্রদেশ বাংলাদেশের সীমান্তবর্তী না, সেজন্য কিন্তু এটা ড্র করা হয়েছে। আমি কোশ্চেন আবার বলতেছি যে সেভেন সিস্টারের, ভারতের সেভেন সিস্টারের কোন প্রদেশ বাংলাদেশের সীমান্তবর্তী না, তাহলে সীমান্তবর্তী না বাট সেভেন সিস্টারের অংশ, একটা হচ্ছে কি অরুণাচল, একটা নাগাল্যান্ড, একটা মণিপুর। তাহলে 3টার মধ্যে অপশন যেটা থাকবে সেটা হবে অ্যান্সার, যে সেভেন সিস্টারের অন্তর্গত বাট বাংলাদেশের সীমান্তবর্তী না প্রদেশ কোনটা, সেটা হবে কি অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, যা কোনো একটা। আবার এখানে আসতে পারে যে সেভেন সিস্টারের অন্তর্গত কোন অঞ্চলটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, তাহলে সেটা আবার কি আসবে? তাহলে দেখো কোশ্চেন এভাবে আসতে পারে যে সেভেন সিস্টারের অন্তর্গত কোন অঞ্চলটি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল। তাহলে এই 4টার মধ্যে দেখুন একটা হবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, বাকি মিজোরাম। তো আশা করি এগুলা বুঝতে পারছো। এখন দেখো তাহলে এই যে 5টা, এই যে অংশটা, এটা হচ্ছে ভারতের কি পশ্চিমবঙ্গ, ভারতের কি বলো পশ্চিমবঙ্গ। এখন এই পশ্চিমবঙ্গ মানে পুরো ভারত যদি কি করে এই সেভেন সিস্টারের সাথে যুক্ত হতে চায়, আচ্ছা দেখো এই যে বাংলাদেশের এই 5টা, এটা হচ্ছে কি ভারতের পশ্চিমবঙ্গ। এখন ভারত যদি কি করে এই সেভেন সিস্টারের সাথে যুক্ত হতে চায়, যদি যুক্ত হতে চায় তাহলে দেখো যুক্ত হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে এই করিডোরটা, এই যে এই করিডোরের মাধ্যমে কি করতে পারবে ভারত সেভেন সিস্টারের সাথে কি যুক্ত হতে পারবে। এখন 1947 সালে যখন বৃহত্তর বাংলা প্রদেশ ভাগ করা হয় তখন এই করিডোরের সৃষ্টি হয়, তাহলে এই করিডোরের নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। এই যে এখানে যে আমরা করিডোরটা দেখতেছি করিডোর, এটার নাম হবে কি শিলিগুড়ি করিডোর। তাহলে দেখো শিলিগুড়ি করিডোর, তাহলে একমাত্র শিলিগুড়ি করিডোরের মাধ্যমে কি হবে ভারত সেভেন সিস্টারের সাথে কি হতে পারবে যুক্ত হতে পারবে। এখন আর এই যে করিডোরটা, এটা দেখতে মানে মুরগির যে ঘাড়, মুরগির ঘাড়ের মতো, সেজন্য এটা আরেকটা নাম হচ্ছে চিকেন নেক। তো এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি চিকেন নেক। তাহলে এই যে দেখো এই করিডোরের নাম হচ্ছে চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর। এই করিডোরের মাধ্যমে কি করতে পারে ভারত সেভেন সিস্টারের সাথে কি যুক্ত হতে পারে। এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। তো আজকে আমি একটু ম্যাপ সম্পর্কে দেখলাম, আর স্পেশালি ভৌগোলিক সীমানা। তো কোথায়
মানে কোন দিকে কোন অঞ্চলগুলো অবস্থিত। আর এখানে সেভেন সিস্টার একটা ব্যাপার থাকে যে কোন অঞ্চলটা সেভেন সিস্টার অন্তর্গত বাট বাংলাদেশের সীমান্তবর্তী না, আবার কি যে সেভেন সিস্টার অন্তর্গত না বাট বাংলাদেশের সীমান্তবর্তী। তাহলে এই পার্টগুলো আমরা একটু বুঝে বুঝে পড়বো, ম্যাপ থেকে দেখে দেখে পড়লে আশা করি ভুল হবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।